এখন কেন খাদ্যশস্য ওইখানে যাবে? কেন খাদ্যশস্য ওইখানে যাবে? উদ্দেশ্য হচ্ছে যে যদি হাঙ্গার বা পভার্টি বা আপনার ফ্যামিন হয়ে যায়, তাহলে ওরা আবার বাংলাদেশের ভিতরে চলে আসতে পারে, এই বাকি যে 5 লক্ষ রোহিঙ্গা, সেজন্য ওইখানেই রাখা হবে। তারা অলরেডি বঙ্গোপসাগরে এন্ট্রি আছে, তার সেই এন্ট্রিকে ডিনাই করতে চাচ্ছে, এবং এটা হয়তো আমেরিকা চাচ্ছে। সুতরাং আমেরিকার পক্ষ হয়ে আমরা এই কাজটা করতে চাচ্ছি, আমরা শিখণ্ডী হয়ে যাই কিনা। কিন্তু একটা জিনিস হলো যে যে কোনো প্রকারেই হোক এই রোহিঙ্গাদেরকে এই তাদের আবাসস্থলে নিয়ে যাইতে হবে। আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধানের কোনো একটা উপায় হবে কিনা, যদি হয় তাহলে রাজনৈতিক দল, তারেক রহমান সাহেব ওইখানে বসে আছেন, উনি তো এখানেও আসতে পারতেন, আচ্ছা অ্যাডভাইস দিতে পারে যে এইভাবে এইভাবে করো। কিন্তু সরকারের যেটা সমস্যা হচ্ছে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। সরকারের এত বেশি ফরেন পলিসি লোকজন এসে গেছে, ফরেন বিষয় নিয়ে কাজ করে, যার ফলে একটা কোঅর্ডিনেটেড, একটা কোহেরেন্ট একটা কর্মকাণ্ড বা একটা নীতিমালা বেরিয়ে আসতেছে না। যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আমাদের যে ফরেন পলিসি যারা মানে কন্ডাক্ট করেন, আপনি দেখেন সেখানে একটা আছে যে তৌহিদ সাহেবের নেতৃত্বে ফরেন মিনিস্ট্রিজ অফিসিয়াল, তারপরে আছে কিন্তু ডক্টর খলিল, উনি হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা ইস্যুস এবং অলসো ন্যাশনাল সিকিউরিটি। তারপরে রিসেন্টলি আর একজনকে দেওয়া হয়েছে, সুফিউর, উনিও মায়ানমারে অ্যাম্বাসেডর ছিলেন, ওনাকেও প্রতিমন্ত্রীর র্যাঙ্কে আনা হয়েছে। তারপরে এরা আছে লুৎফে, মিস্টার লুৎফে। অনেক লোক কিন্তু এই ফরেন পলিসি নিয়ে ডিল করতেছে, এক একজন এক এক দিকে, সেই জন্যই কোঅর্ডিনেশন হচ্ছে না, ধোঁয়াশা হচ্ছে। আপনি দেখেন যে এই যে এটা নিয়ে প্রথমে ডক্টর খলিল বললেন যে এই মানবিক করিডোর হবে, এই মানবিক করিডোর হবে এবং 1,80,000 রোহিঙ্গা যাবে। কিন্তু ঘটনা দাঁড়াই গেল যে 1,10,000 রোহিঙ্গা নাকি রিসেন্টলি ঢুকে পড়ছে। আচ্ছা, সেইখানে যে যাবে 1,80,000 রোহিঙ্গা, কাদের সাথে চুক্তি করছে বা আলোচনা করছে? যে ওই মায়ানমারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে। এখন চ্যাটমাডার আন্ডারে তো মাত্র 3টা সিটি ওদের হাতে আছে, এই চিয়াকফো, যেটা চাইনিজ কন্ট্রোলে বেসিক্যালি, সিটটাও আকিয়াব, আর হচ্ছে মনাং। এই 3টা সিটি হতেছে আপনার বেসিক্যালি মায়ানমারের হাতে। তাহলে এই 1,80,000 রোহিঙ্গা যে বাংলাদেশ থেকে যাবে, কিভাবে যাবে, কোথায় যাবে, কে তাদের সিকিউরিটি দিবে, কোথায় তারা করবে? আরাকান আর্মির সাথে কি আমাদের কোনো যোগাযোগ হয়েছে? হয় নাই। এখন এই এখন করিডোরের কথা বলা হচ্ছে, করিডোরের কথা জেনারেল সাহেব যেটা বললেন 100% ট্রু, কারেক্ট, যে এটা 2-3 পার্টির সাথে, আপনার 2 রাষ্ট্রের সাথে, এবং আরেকটা নন স্টেট অ্যাক্টর এসে যোগ হয়েছে আরাকান আর্মি, তাদেরও তো পারমিশন লাগবে। তাহলেই একটা মানবিক করিডোর হইতে পারে, যে যার মাধ্যমে খাদ্য শস্য ইত্যাদি ইত্যাদি যাবে। এখন কেন খাদ্যশস্য ওইখানে যাবে? কেন খাদ্যশস্য ওইখানে যাবে? উদ্দেশ্য হচ্ছে যে যদি হাঙ্গার বা পভার্টি বা আপনার ফ্যামিন হয়ে যায়, তাহলে ওরা আবার বাংলাদেশের ভিতরে চলে আসতে পারে, এই বাকি যে 5 লক্ষ রোহিঙ্গা, সেজন্য ওইখানেই রাখা হবে। এটা একটা, আমার কাছে এই যে এই যুক্তিটা খুব হয় না। সেখানে যদি এরকমই অবস্থা হয়, তাহলে সেখানে তো জাতিসংঘ সৈন্যও পাঠাইতে পারে, করিডোরের দরকারটা কি? এখন এই সব মিলে একটা পাবলিক যারা আছে, তারা কিন্তু ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে, ধোঁয়াশা মানে কনফিউশনের মধ্যে পড়ে। আমরা যারা চিন্তা করে দেখি, আমরা মনে করি যে একটা জিনিস ভালো, যে শেখ হাসিনা সরকার এই রোহিঙ্গা ইস্যুটাকে জাতির উপর চাপাই দিয়ে গেছে, এবং সে কিছুই করে নাই, নাথিং। কোন রকমের যেভাবে আছে, চাইনিজরা যা বলছে ঠিক সেইভাবেই মায়ানমারের সাথে চুক্তি করে বসে আছে, এইভাবে ছিল। অ্যাটলিস্ট এই গভর্নমেন্ট যেটা নিয়ে নাড়াচাড়া করতেছে, এইটাকে আমি দেব, মানে ধন্যবাদ দেব। এখন এই করিডোর করা তো যাচ্ছে না, যা বোঝা যাচ্ছে। এর আপনার এই জাতিসংঘের যে ঢাকার অফিস, তারা বলছে যে 2 কান্ট্রির সাথে না হলে করিডোর হবে না, এবং জাতিসংঘ এর উদ্যোগ নেয় নাই। সিকিউরিটি কাউন্সিলে এটা কে উঠাবে? সিকিউরিটি কাউন্সিলে যেটা উঠাবে, সিকিউরিটি কাউন্সিল আপনার পার্মানেন্ট 5, তারা তো চায়না তো ভেটো দেবে। এখানে গ্রেটার যে জিওপলিটিক্যাল ইমপ্লিকেশনসটা, সেই জিনিসটার দিকে কিন্তু আমরা নজর দিচ্ছি না। সেটা হচ্ছে যে আপনার যে চাইনিজরা প্রায় $7-8 বিলিয়ন ইনভেস্ট করছে চিয়াকফতে, সেখানে আপনার ওই তেল গ্যাসের টার্মিনাল ইত্যাদি, খনি মানে কূপ টুপ অনেক কিছু করছে।
এখান থেকে চাকফিউ থেকে কুনমিং পর্যন্ত মান্দালয় হয়ে তারা এক্সপ্রেস ওয়ে করছে, হাই স্পিড রেলওয়ে করতেছে, এবং তেলের লাইন, গ্যাসের লাইন তারা এটা করছে। এবং এখান থেকে চায়নার যে এনার্জি রিকোয়ারমেন্ট, গ্যাস, তেল, তার 7% অলরেডি এখান থেকে যায়। এটা করার উদ্দেশ্য হচ্ছে চাইনিজদের যে তাদের সেঞ্চুরি ওল্ড ডিজায়ার হচ্ছে যে তারা যেন বঙ্গোপসাগরে তথা ভারত মহাসাগরে ডাইরেক্টলি এন্ট্রি তাদের জন্য থাকে। এখন তারা আসে মালাক্কা, স্টেট অফ মালাক্কা দিয়া। স্টেট অফ মালাক্কা ইজ টোটালি কন্ট্রোল বাই দি আমেরিকানস অ্যান্ড অলসো ইন্ডিয়ানস। এবং ওইখানে যদি কোনোভাবে বন্ধ করে দেয় তাহলে চায়নার যে 80% তেল বন্ধ হয়ে যাবে, ওইখানে যেতে পারবে না। সুতরাং তারা যে অল্টারনেটিভ একটাই করছে, এই পথ করছে মালাক্কা স্টেটের অল্টারনেটিভ যেটা তারা করছে, এইটা কি তারা ছাইড়ে যাবে চায়না? চায়না $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট, এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, প্লাস কালাডান প্রজেক্ট যেটা ইন্ডিয়ানরা নিচ্ছে, মাল্টিমোডাল প্রজেক্ট, এই ইন্টারেস্ট গুলি দিকে তো নজর দিতে হবে। চাইনিজরা যদি না সরে যায়, এবং চাইনিজরা অলরেডি মায়ানমার সরকারের কাছ থেকে পারমিশন নিছে যে তাদের স্থাপনাকে তাদের সিকিউরিটি ফোর্সেস অর্থাৎ তাদের আর্মি, তাদের সিকিউরিটি ফোর্সেস প্রোটেক্ট করবে। অলরেডি শোনা যাচ্ছে যে চিয়েকফিউতে চাইনিজ সৈন্য আছে। এখন যদি আমরা এই করিডোর করতে যাই ক্ল্যান্ডারস্টাইনলি বলেন বা জোর করে যদি যাই সৈন্য পাঠায়া, অথবা আমরা যদি যেটা বেস করা হচ্ছে শিলাইখালিতে টেকনাফের কাছে, ওইখানে অ্যাকচুয়ালি শোনা যাচ্ছে যে ওইখানে তারা অ্যাকচুয়ালি এই আরাকান আর্মিকে ট্রেন করবে, অস্ত্র দিবে, এই দিবে সেই দিবে, একটা প্রক্সি ওয়ারের একটা পরিকল্পনা চলতেছে। এটা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই কারণে চাইনিজরা যদি এটার এগেনস্টে একটা স্ট্যান্ড নেয়, এবং তখন কিন্তু আমরা চাইনিজদের সাথে ডাইরেক্টলি একটা মানে কনফ্লিক্টে জড়াই যেতে পারি। এইটাকে বাদ দিয়ে চিন্তা, এটাকে ইগনোর করতে পারবেন না, যেহেতু চায়নার উপস্থিত, চায়নার অলরেডি বঙ্গোপসাগরে এন্ট্রি আছে, তার সেই এন্ট্রিকে ডিনাই করতে চাচ্ছে, এবং এটা হয়তো আমেরিকা চাচ্ছে। সুতরাং আমেরিকার পক্ষ হয়ে আমরা এই কাজটা করতে চাচ্ছি, আমরা শিখণ্ডী হয়ে যাই কিনা। কিন্তু একটা জিনিস হলো যে যে কোনো প্রকারেই হোক এই রোহিঙ্গাদেরকে এই তাদের আবাসস্থলে নিয়ে যাইতে হবে। আবার এই হচ্ছে আমরা সবসময় বলে আসছি যে এই রোহিঙ্গাদের একটা ইনহেরেন্ট রাইট আছে ফাইট করার, ইনহেরেন্ট রাইট আছে তাদের মাতৃভূমিকে মুক্ত করার। তাদেরকে যদি আমরা অস্ত্র দিই, ট্রেন করি, এবং তাদেরকে ইন্সপায়ার করি, এবং তাদেরকে যদি বলি যে তোমরা এই যে করিডোর কি হোসিমিন ট্রেইলের মতো, তোমরা এখানে ঢুকে যাও, ঢুকে যায় তোমাদের জায়গাটা তোমরা নিয়ে নাও। কারণ এখন ট্যাকমাডাও ফার্স্ট এরিয়া থেকে ট্যাকমাডাও নাই, আছে শুধু আরাকান আর্মি। আরাকান আর্মির সাথে রেয়াজও করে এই রোহিঙ্গাদেরকে আর্ম করে আমরা যদি তাদের এনক্লেভ করতে পারি, তার প্রোটেকশনের তারাই তারা প্রোটেকশন করবে, তাহলে আমরা এই সমস্যা থেকে সমাধান হতে পারি। সুতরাং আমি এই উদ্যোগকে একেবারে নাকচ করে দেব না, যে এটা তারেক রহমান যেটা বলছে সেটাকে আপনি কি বলবেন? তারেক রহমান যেটা বলছে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত একমাত্র সংসদ থেকে আসতে পারে, সংসদ থেকে একমাত্র এই সিদ্ধান্তটা আসতে পারে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু বলছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল সরকারের। ওটা বলতেছে বাংলাদেশে তো হাজার হাজার রাজনৈতিক দল, সবার সাথে আলোচনা করতে গেলে ওই এক যুগ কেটে যাবে। বিষয়টা হচ্ছে যদি মায়ানমার অ্যাটাক করে, এখন কোন পার্লামেন্টের জন্য ওয়েট করবে? আপনি যে ই করে যে এই যে সুদানে, বসনিয়াতে, এখানে সেইখানে যুদ্ধ অবস্থার মধ্যে যে পিস কিপিং ফোর্স পাঠায়, তখন তো পার্লামেন্টকে পারমিশন দেয় না। সেখানে তো যুদ্ধের মধ্যে পাঠাচ্ছে বাংলাদেশের সৈন্য, বাংলাদেশ তো জড়াই যেতে পারে ওইসব যুদ্ধে। এখনো মনে হয় 4-5টা জায়গায় পিস কিপিং চলতেছে। সুতরাং সেই যুক্তিটার থেকে বড় যুক্তি হচ্ছে এটা কি আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধানের কোনো একটা উপায় হবে কিনা। যদি হয় তাহলে রাজনৈতিক দল, তারেক রহমান সাহেব ওইখানে বসে আছেন, উনি তো এখানেও আসতে পারতেন, আচ্ছা অ্যাডভাইস দিতে পারে যে এইভাবে করো। কিন্তু সরকারের যেটা সমস্যা হচ্ছে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। সরকারের এত বেশি ফরেন পলিসি লোকজন এসে গেছে, ফরেন বিষয় নিয়ে কাজ করে, যার ফলে একটা কোঅর্ডিনেটেড, একটা কোহেরেন্ট একটা কর্মকাণ্ড বা একটা নীতিমালা বেরিয়ে আসতেছে না। এটি আমার কাছে হয়। আমি এখানে বলবো না যে এরা আরেকটা বিষয় হচ্ছে, এটাও কিন্তু আপনার গুরুত্ব করতে হবে, নিতে হবে। সেটা হচ্ছে যে আমরা একটা ইন্ডিয়ান হেজিমনির মধ্যে ছিলাম এবং কিছুটা চাইনিজ হেজিমনির মধ্যেও ছিলাম। এখন যদি আমেরিকানদের সাথে আমাদের আর্মির বা আমাদের সরকারের একটা ভালো লিয়াজও হয়, ভালো সম্পর্ক স্থাপিত হয়, তাদের সাথে ওয়ার্কিং রিলেশনশিপটা আরেক ধাপ উপরে উঠে যায়, তাহলে কিন্তু আমরা
অনেকটা ইন্ডিপেন্ডেন্সের দিকে, ইন্ডিপেন্ডেন্স মানে আমাদের হেজিমনি থেকে কাটায় উঠতে পারি। এবং আমাদের তো অবজেক্টিভই ছিল যে আমরা একটা শক্তি, এই চায়না আর ইন্ডিয়ার শক্তির বাইরে একটা বড় শক্তির সাথে আমাদের সম্পর্ক, একটা গভীর সম্পর্ক স্থাপন করা উচিত। সেই দিকেও যদি এটা যায় তাহলেও আমাদের যে রিস্ক আছে সেই রিস্কটা ইট ইজ ওয়ার্থ টেকিং।